সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি। সেটা হলো, তোমরা জানো তোমাদের এখন চলছে হেলার মাঠে বিজ্ঞান নবম শ্রেণীর নতুন কারিকুলাম অনুযায়ী যে সাধারণ বিজ্ঞান, সেটার মধ্যে হেলার মাঠে বিজ্ঞানে আমরা আছি। এখন এই পর্বে তোমাদের জন্য আরেকটি ক্লাস। এখানে তোমরা লক্ষ্য করো, তৃতীয় চতুর্থ সেশনে কাজ হলো 12 সমান ভরের দুটি বস্তু 0.5 মিটার দূরত্ব থেকে 6.67 × 10⁻⁵ বলে আকর্ষণ করে বস্তুদের ভর নির্ণয় করো। দুইটা বস্তু মনে করো আছে, একটা বস্তু হলো M1, একটা হলো M2। 0.5 মিটার দূরে আছে। এই বস্তুর ভর M1, মনে করি এই বস্তুর ভর হলো M2। তাদের মধ্যে আকর্ষণ বল হইল F = 6.67 × 10⁻⁵ নিউটন। এই দুইটা বস্তু মনে করে এই বলে পারস্পরকে আকর্ষণ করে বস্তুদের ভর নির্ণয় করতে। সমান ভরের দুইটা বস্তুর ভর কিন্তু এনে M1 যেটা এটা M, আর M2 যেটা এটা M, মানে সমান ভরের বস্তু, বুঝছো? পরস্পর 0.5 মিটার দূরত্ব আছে। D = 0.5 মিটার। তাদের মধ্যে যে আকর্ষণ বল এটা 6.67 × 10⁻⁵ নিউটন। বলতে হবে এই তাদের ভর কত, তাদের ভর কত ছিল। আমি মনে করি তাদের ভর ছিল M, মনে করি তাদের ভর M দেওয়া আছে। মহাকর্ষ দ্রবক 6.673 × 10⁻⁴ মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এখানে মহাকর্ষ দ্রবক দেওয়া আছে। আর কি দেওয়া আছে? তাদের আকর্ষণ বল 6.67 × 10⁻⁵ নিউটন। এই দুইটা তথ্য এখানে দেওয়া আছে। আর বর M = what? তো আমরা জানি নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী মহাকর্ষ থেকে F = G M1 M2/d²। তো F সমান কত দেওয়া আছে? 6. G 0.5 মিটার স্কয়ার, 6.67 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার। M1 M2 দুইটা কিন্তু M না, M × M। তাহলে তোমরা কত পাইছো? 0.5 স্কয়ার মিটার স্কয়ার। আর এখানে আসলো কত? 6.67 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এখানে হলো মিটার স্কয়ার, তাই না? ভরের স্কয়ার, এটা কিন্তু ভরের স্কয়ার, এটা হলো মিটার স্কয়ার। তাহলে এই মিটার স্কয়ার আমরা বাদ দিতে পারি। আর হলো ভর কিন্তু কেজি, তাই না? তাহলে কেজি × কেজি তার মানে কেজি স্কয়ার, M² কেজি স্কয়ার, তাই না? কেজি স্কয়ার আর এটা বাদ যাবে, মিটার স্কয়ার বাদ।
6.67 ইন্টু এত আমরা মানে হিসাবটা করি। ইন্টু 10 টু দি পাওয়ার -11 ভাগ তাই না? এত আমরা পাইলাম। আমরা যদি মানে হিসাবটা করি, আবার একটু চেক করি। 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ভাগ 0.25 এত। তাহলে এম স্কোয়ার কত হবে? এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 6.67 10 টু দি পাওয়ার -5 10। তাহলে এত আমরা পাইলাম না। তাহলে এটা আমরা এটা বাদ দিয়ে আর গুণ দিব 10 দিব 5 দ্বারা। 6.67 ভাগ 2. তাহলে এখানে আমরা পাচ্ছি কত? এটা ভাগ দিলে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -5, এটা ইয়ে করলে পাবে 10 টু দি পাওয়ার 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 350,000। বা এম স্কোয়ার ইকুয়াল টু 250,000। সুতরাং এম এর সমান বর্গমূল 500। তাহলে আমরা পাইলাম কত? 500 কেজি। এই যে সমান ভরের বস্তু ছিল, প্রত্যেকটি বস্তুর ভর হইল 500 কেজি। আমরা হিসাব করে পাইলাম। ঠিক আছে? এটা হলে এত নিউটন না। তাইলে এই যে নিউটন, দুদিকে নিউটন কিন্তু বাদ যাবে, নিউটন বাদ গেল, মিটার স্কোয়ার বাদ গেল। তাইলে তারপরে এত কেজি আমরা পাইলাম। ঠিক আছে? এই হলো এই জাতীয় সমস্যা তোমাদের পরীক্ষা আসতে পারে। তো এটা আমরা করে নিলাম।
কাজ 13। যদি পৃথিবীকে সংকুচিত করে বর্তমান ব্যাসকে কমিয়ে এর অর্ধেকে নেওয়া যায়, যদি পৃথিবীকে সংকুচিত করে বর্তমান ব্যাসের মানে অর্ধেক করা যায়, বর্তমান ব্যাসের অর্ধেক যায়, তবে অভিকর্ষ ত্বরণের কি পরিবর্তন হবে? পৃথিবীটাকে সংকুচিত করা হলো, করার পরে ব্যাসটাকে যদি অর্ধেক করা হয়, বর্তমানে মনে করা ব্যাস যদি আমরা আর ধরি, এটা অর্ধেক যদি ব্যাসার্ধ যদি ব্যাস যদি আমরা অর্ধেক করি, তাই ব্যাসার্ধ তো অর্ধেক হয়ে যাবে নাকি? তখন ব্যাস অর্ধেক করা হলে, ব্যাসকে কমিয়ে অর্ধেক করা হলে অভিকর্ষ ত্বরণ কত হবে? অভিকর্ষ ত্বরণ আমরা জানি, অভিকর্ষ ত্বরণ অভিকর্ষ ত্বরণ জি সমান জি এম বাই আর স্কোয়ার। এখানে আর পৃথিবীর ব্যাসার্ধ, আর কি পৃথিবীর ব্যাসার্ধ, এম হইল পৃথিবীর ভর, এম কি পৃথিবীর ভর, আর জি হইল মহাকর্ষ ধ্রুবক, জি মহাকর্ষ ধ্রুবক। এর মান হল 6.67 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এর তাই যদি পরিবর্তন হয় তাহলে আমরা বলতে পারি জি প্রাইম, তাই না? জি, তাহলে জি প্রাইম যদি হয় তাও তো জি এম বাই আর স্কোয়ার, আর কি হবে? অর্ধেক হয়ে যাবে না? আর এটাও হবে জি এম বাই আর স্কোয়ার। এটা আগেরটা জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। জি প্রাইম মানে পরিবর্তনশীল, যে অভিকর্ষ ত্বরণ, জি এম বাই আর কিন্তু এখানে পরিবর্তন হয়ে যাবে যদি ব্যাস কমানো হয়। ব্যাস যদি অর্ধেক হয় তাহলে ব্যাস অর্ধেক হয়ে যাবে, তাহলে আর বাই 2 হয়ে যাবে। ঠিক আছে, আমরা পাইলাম জি প্রাইম মানে পরিবর্তনশীল ত্বরণ, আগের ত্বরণ। আমরা এখানে পাইছি জি এম বাই আর স্কোয়ার, এখানে পাইছি জি এম বাই আর স্কোয়ার বাই লব 4 জি প্রাইম বাই জি এম বাই আর স্কোয়ার বাই 4। আমরা যদি গুণ দেই আমরা কত পাইলাম? 1 বাই আর স্কোয়ার বাই 4। তার মানে 1 বাই এত মানে 4 বাই আর স্কোয়ার। কত পাওয়া গেল? জি প্রাইম জি 4, তাহলে পরিবর্তনশীল অভিকর্ষ ত্বরণ 4G, 4 ইন্টু জি এর মান 9.8, 4
4 ইন্টু 9.8 মানে কত হবে 39.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এইভাবে তোমরা পরিবর্তনশীল ওটা নিতে পারো। অভিজ্ঞ সূত্র জি ইকুয়াল টু জি বাই আর স্কয়ার, যেখানে জি হলো মহাকর্ষীয় দ্রবক যার মান 6.67 10⁻⁻⁻, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, এম হলো পৃথিবীর ভর। তাহলে পরিবর্তনশীল ত্বরণ কি জি প্রাইম আমরা বলতে পারি, জি প্রাইম বাই জি ইজি হলো জি বাই আর স্কয়ার, তাই না? আর ইজি কি পরিবর্তনশীল ত্বরণ পৃথিবীর জন্য অর্ধেক করা, পৃথিবীর ব্যাসকে যখন অর্ধেক করা হয় তো ব্যাসার্ধ কিন্তু অর্ধেক হয়ে যাবে, তার মানে r/2 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি জি এম বাই আর স্কয়ার বাই 4। তাহলে ভাগ তো ভাগে যদি আমরা ভাগ দেই গুণ দেই তাহলে যে নিজে বাদ থাকে 1/1 আর স্কয়ার বাই 4 আর স্কয়ার। তাহলে 1 এত মানে কি 4 এত না, আর স্কয়ার আজকে বাদ, তাহলে এত হলো 4। তার মানে জি প্রাইম ইকুয়াল টু 4g, তার মানে 4 ইনটু 9.8 তার মানে 39.2। তাহলে জি প্রাইম পরিবর্তনশীল ত্বরণ হবে 39.2, তার মানে পৃথিবীর ব্যাসকে কমিয়ে অর্ধেক করা হলে পরিবর্তনশীল ত্বরণ হবে 39.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 39.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন সবাই। কাজ নম্বর 14। তোমার বয়স 60 কেজি, তোমার দুই পায়ের তলার ক্ষেত্রফল 0.03 মিটার স্কোয়ার। তোমার বয়স 60 কেজি এবং দুই পায়ের তলার ক্ষেত্রফল 0.03 মিটার স্কোয়ার এবং শরীরের এক পাশে ক্ষেত্রফল 0.5 মিটার স্কোয়ার। এক পাশের ক্ষেত্রফল (0.5 মিটার স্কোয়ার। তুমি দাঁড়িয়ে থাকলে বা শুয়ে থাকলে চাপ কি একই থাকবে? থাকলে বা শুয়ে থাকলে চাপ কি একই রকম হবে? তোমার বড় হলো 60 কেজি, তোমার বর কত? 60 কেজি। তোমার বর যদি 60 কেজি তাহলে তোমার ওজন কত হবে? mg, তার মানে 60 ইন্টু 9.8, তাই না? তাহলে এখান থেকে তোমার ওজন নিতে পারবো। তোমার দুই পায়ের তলা ক্ষেত্রফল কত? 0.03 বর্গ মিটার। 0.03 বর্গ মিটার হলো তোমার দুই পায়ের তলার ক্ষেত্রফল। আর শরীরের এক পাশের ক্ষেত্রফল হলো 0.5 মিটার স্কোয়ার। শরীরের এক পাশের ক্ষেত্রফল হলো 0.5 মিটার স্কোয়ার। তুমি দাঁড়িয়ে থাকলে বা শুয়ে থাকলে কি একই রকম হবে চাপ? তোমার ভর m সমান 60 কেজি না, সুতরাং তোমার ওজন w সমান mg 60 ইন্টু 9.8
60 ইন্টু 9.8 588 নিউটন তোমার ওজন বা বল। এটা কি তুমি বল বলতে পারো? কি বলতে পারো? বলের সাথে। তুমি বল কাকে বলে? কোন বস্তুকে যে বলে, ওজন কাকে বলে? কোন বস্তুকে যে বলে তার নিজের দিকে টানে তাকে বলা হয় ওই তোর ওজন। তার ওজন হলো W সমান mg। ওজন কাকে বলে? কোন বস্তুকে যে বলে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে, যে বলে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে তাকে বলা হয় ওজন। তাইলে ওজনে কিন্তু ওজন বল আমরা বলতে পারি। তোমার পায়ের তলায় ক্ষেত্রফল কত? পায়ের তলার ক্ষেত্রফল এ সমান 0.03 মিটার স্কোয়ার। তুমি দাঁড়িয়ে থাকলে চাপ কি হবে? চাপ P = F/A। একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ হয় তখন তাকে বলা হয় চাপ। তাহলে বল হলো তোমার 588 নিউটন। আর তোমার ক্ষেত্রফল কত? পায়ের তলার ক্ষেত্রফল 0.03 মিটার স্কোয়ার। তাইলে তোমার 588 ভাগ 0.03 19,600 নিউটন। আর মিটার স্কোয়ার নিচে এভাবে এটা দিতে পারো, অথবা 19,600 নিউটন পার মিটার স্কোয়ার, যে কোনো একটা লিখলে চলবে। তুমি যদি মনে করো আমি এমনি লেখামো নিউটন বাই মিটার স্কোয়ার দেখলে হবে। আর যদি বলো না আমি এমনি লেখামো নিউটন পার মিটার স্কোয়ার, নিচে আছে ইনভার্স হবে, নিচে থাকলে ইনভার্স হয়, তাই না? তো এমনি লিখলে হবে, এমনি লিখলে হবে। উপরে আছে নিউটন, থাকতে হবে নিউটন। নিচে আছে মিটার স্কোয়ার, নিচে মিটার স্কোয়ার থাকতে হবে। আর নিচে এভাবে দেয় না যদি ইনভার্স দেবো তাহলে পারো। ঠিক আছে? তুমি দাঁড়িয়ে থাকলে চাপ হইলো। আর তুমি শুয়ে থাকো তাহলে তোমার কি চাপ হবে? তুমি শুয়ে থাকলে চাপ P সমান, তাহলে চাপ P সমান F/A। তখন বল তো তোমার হইল 588 নিউটন, আর এ হইল 0.5 মিটার স্কোয়ার। (1176 নিউটন পার মিটার স্কোয়ার), অথবা ঠিক আছে, এটা অ্যান্সার, এটা তোমার দাঁড়িয়ে থাকলে, আর এটা হলো শুয়ে থাকা অবস্থা। দুই ধরনের চাপ অনুভব হবে। ঠিক আছে? একটা হলো 19,600 নিউটন পার মিটার স্কোয়ার, আর এটা হলো 1176 নিউটন পার মিটার স্কোয়ার। এই হলো আমাদের অঙ্ক। যেহেতু চাপ P = F/A, বল বা ক্ষেত্রফল, তাহলে বল আছে ওজন mg, এটাই বল। আর তলা ক্ষেত্রফল হলো A, উভয় ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলেই বল দেয়া বা ক্ষেত্রফল দিয়ে বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলে চাপ পাওয়া যায়। এইভাবে তোমরা চাপের অঙ্ক করতে পারবে। কাজ 15।
5 কেজি বড় একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 25, 20, 15 সেন্টিমিটার। 5 কেজি ভরের একটি 5 কেজি ভরের একটি আয়তাকার দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20, 15, 25, 20 এবং 10 সেন্টিমিটার। পঁচিশ, 20 এবং 10, 25, 20, 25 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। বস্তুটি একটি মেজের উপর রাখলে সকল ক্ষেত্রে চাপের মান কি হবে? বস্তুটি একটি মেজের উপর রাখলে সকল ক্ষেত্রে চাপের মান একই হবে কি? একই হবে কি? এই হলো আমাদের সমস্যা। আমরা একটু পরে 5 কেজি ভরে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হইল 25, 20 এবং 10 সেন্টিমিটার। বস্তুটি একটি মেজের উপর রাখা হইল। যদি রাখা হয় তাহলে সকল ক্ষেত্রে চাপের মান একই হবে। আমরা জানি চাপ P হইল আমাদের F বাই A লিখতে হবে। ক্ষেত্রফল কত আর বল কত, এটাই ক্ষেত্রফল কত আর বল। যদি বল এবং ক্ষেত্রফল জানা যায় তাহলে কিন্তু আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর তলের ক্ষেত্রফল, দৈর্ঘ্য হইল 25, প্রস্থ হইল 20 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে 500 সেন্টিমিটার স্কোয়ার। 500 ইন্টু 10⁻⁻⁴ মিটার স্কোয়ার। সেন্টিমিটার স্কোয়ার থেকে তুমি যদি এটা সেন্টিমিটার স্কোয়ার 10⁻⁴ যখন গুণ দিবা তো এটা মিটার স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে? দৈর্ঘ্য প্রস্থ বরাবর। আবার প্রস্থ ও উচ্চতা বরাবর, তলের ক্ষেত্রফল কত হবে? প্রস্থ হইল 20, 10 তাইলে 200 সেন্টিমিটার স্কোয়ার, 200 10⁻⁴ মিটার স্কোয়ার হয়ে গেল। 10⁻⁴ যখন গুণ করবো এটা মিটার স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, প্রস্থ উচ্চতা আমরা লিখছি উচ্চতা ও দৈর্ঘ্য বরাবর তলের ক্ষেত্রফল। উচ্চতা হইল আমাদের 10 আর এটা হইল 25, তাহলে 250 সেন্টিমিটার স্কোয়ার।
10⁻⁴ দিয়ে আমরা গুণ দিছি মিটার স্কয়ার কিন্তু হয়ে গেল। আর আমরা এখন প্রত্যেক ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেছি। এটা একটা এখন চাপ যখন এটা বস্তুটা মেজের উপরে রাখা হয় সকল ক্ষেত্রে কিন্তু চাপ একই হবে না। দৈর্ঘ্য প্রস্থ বরাবর যে তলটা ওই তলে যদি রাখা হয় তখন কিন্তু চাপ একরকম হবে। প্রস্থ উচ্চতা বরাবর যে তল ওই তলের ক্ষেত্রফল যদি বস্তুটা থাকে তাহলে চাপ হবে অন্যরকম। এবং উচ্চতা ও দৈর্ঘ্য বরাবর যে তল আছে ওই তলে যদি রাখা হয় তাহলে আরেক রকম চাপ হবে, তাই না? সুতরাং দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর তলে বস্তুর চাপ P সমান F/A। F কিন্তু আমাদের F হইল mg, m হইল 5 কেজি না 9.8, তাহলে 49 নিউটন হইল তোমার প্রতি ক্ষেত্রে F। প্রতি ক্ষেত্রে F হবে 49 নিউটন। আর দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 500 ইন্টু 10⁻⁴ মিটার স্কয়ার। -4 দিয়ে ভাগ করতে 0.05 মিটার স্কয়ার হবে, তাই না? মিটার স্কয়ার যদি আমরা 49 ভাগ 980 নিউটন পার মিটার স্কয়ার আমরা বলতে পারি। প্রস্থ ও উচ্চতা বরাবর তলে বস্তুর চাপ কি হবে? F/A। F তো হইল 49 নিউটন আর এ হইল আমাদের এখানে 250 10⁻⁻⁴ মিটার স্কয়ার। ভাগ 1960 নিউটন পার মিটার স্কয়ার। বুঝছো আশা করে? ঠিক আছে। আবার উচ্চতা ও দৈর্ঘ্য বরাবর তলে চাপ F/A। F হইল 49 নিউটন, এ হইল এখানে এটা 250 10⁻⁴ মিটার স্কয়ার। তাহলে 49 আমরা এত দিয়ে ভাগ দিতে পারি। প্রস্থ ও উচ্চতা বরাবর কত ছিল? আসলে এটা ছিল 200 না, এটা ছিল আসলে 200। আমরা লিখে নিয়েছি 250। তো 200 যদি হয় তো 1960 হবে না। ভাগ 0.02 2450 এর হবে 2450 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর যে তল এখানে এক ধরনের চাপ, প্রস্থ উচ্চতা যেখানে তল সেখানে এক ধরনের চাপ, উচ্চতা ও দৈর্ঘ্য বরাবর যে তল সেখানে এক ধরনের চাপ হবে।
তাই না? যেহেতু তল ভিন্ন, দৈর্ঘ্য প্রস্থ বরাবর এক ধরনের তল, প্রস্থ উচ্চতা এক ধরনের তল, উচ্চতা ও দৈর্ঘ্য এক ধরনের তল, তাদের মাপও ভিন্ন হয়। এই জন্য তাদের ক্ষেত্রফল ভিন্ন, মানে তাদের চাপও ভিন্ন। যেহেতু বল তো সেম, বল এফজি, বল বা ডব্লু সমান এমজি, ডব্লু সমান বা এফ সমান এমজি, এম ইন্টু জি, এম হলে 5 কেজি, 9.8 তার মানে 49 নিউটন। তাহলে বলের কোনো পরিবর্তন নাই, এফ 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 49 নিউটন, 49 নিউটন। তলের ভিন্নতার জন্য কিন্তু আমাদের চাপটা ভিন্ন হয়ে গেছে। যেহেতু ভিন্ন ভিন্ন তল, দৈর্ঘ্য প্রস্থ বরাবর এক ধরনের তল, প্রস্থ উচ্চতা বরাবর এক ধরনের তল, উচ্চতা ও দৈর্ঘ্য বরাবর এক ধরনের তল, এই ভিন্ন ভিন্ন তলের জন্য চাপটা কিন্তু ভিন্ন হয়ে গেল। এখানে পাওয়া গেছে দৈর্ঘ্য প্রস্থ বরাবর তলের মধ্যে চাপ হবে 980 নিউটন পার মিটার স্কোয়ার, আর প্রস্থ উচ্চতা বরাবর যে সেখানে চাপ হবে 2450 নিউটন পার মিটার স্কোয়ার, তাই না? আর উচ্চতা ও দৈর্ঘ্য বরাবর তলে যে চাপটা সেখানে হবে 1960 নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন তলে বিভিন্ন চাপ হবে নাকি? বিভিন্ন তলে বিভিন্ন চাপ হবে। কাজ নম্বর হলো 16। কাজ 16, পানির ঘনত্ব 1000 কিলোগ্রাম পার মিটার, এটা আমরা সবাই জানি। জি 9.8 হলে একটি পুকুরে 3 মিটার গভীরতা পানির চাপ নির্ণয় করা। এক 1000 কেজি পার মিটার কিউব, 1000 কেজি পার মিটার কিউব, এবং জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে একটি পুকুরে 3 মিটার মানে গভীরতায়, 3 মিটার গভীরতায় চাপ নির্ণয় করো। চাপ নির্ণয়ের সূত্র আমরা জানি, চাপ পি সমান, যদি ক্ষেত্রফল এবং বল থাকে এইটা নিউটন পার মিটার স্কোয়ার। চাপ পি সমান এইচ রো জি, যেখানে এইচ ইকুয়াল টু গভীরতা, এটা কি গভীরতা বা উচ্চতা যাই বলো, মানে রো হইল তরলের ঘনত্ব, রো কি তরলের ঘনত্ব, জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অভিজ্ঞ সুস্তরণ। এই মানগুলো আমরা জানি। এইখানে বল সমান বল অথবা ওজন, এ তলের ক্ষেত্রফল, তলের চাপ নির্ণয়ের সূত্র আছে দুইটা, একটা হলো এফ বাই এ, বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, এই বলটাকে আসলে আমরা ওজনটাকে আমরা বল বলতে পারি।
এটা কি তলে এত বল। আর চাপ পি যেগুলো এইচ রো জি, যদি গভীরতা থাকে, রো মানে তরল থাকে, এইচ রো জি হিসাব করলে তুমি চাপ পেয়ে যাবে তলে এত। আর যদি ক্ষেত্রফল ওজন থাকে বা ক্ষেত্রফল থাকে, তখন ওজনকে বা বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলে চাপ পেয়ে যাবে। অথবা যদি গভীরতা থাকে, যেমন এতের গভীরতা এবং তরলের ঘনত্ব আছে, সেক্ষেত্রে কিন্তু তুমি গভীরতা তরলের ঘনত্ব অভিজ্ঞতার মান বসালে কিন্তু চাপ পাইতে পারে। দুই সিস্টেমে কিন্তু চাপ পাওয়া যায়। ওই সিস্টেম দুই সিস্টেম, একটা হলো এস রো জি, একটা হলো এফ বাই এ। এফ বাই এ মানে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। মানে বল নাই সরাসরি, কিন্তু ওজন তো আছে, ওজন বাই ক্ষেত্রফল মানে বল বাই ক্ষেত্রফল। আর গভীরতা তরলের ঘনত্ব যদি থাকে, তাহলে এই সিস্টেমে আমরা চাপ নির্ণয় করতে পারবো। তাহলে চাপ নির্ণয় সিস্টেম কটা আছে? দুইটা। মানে কটা আছে? দুইটা। পানির 3 মিটার গভীরতায় চাপ P সমান এইচ রো জি। (9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কত হয়েছে? 3 × 1000 × 9.8। তো 29,400, 29,400 নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল। চাপের আরেকটা একক হলো প্যাসকেল। আরেকটা কি? প্যাসকেল তুমি বলতে পারো। হ্যাঁ, অথবা নিউটন পার মিটার স্কোয়ার। যেমন আগে আমরা কি বলছি, বল হলে নিউটন, এত হলে মিটার স্কোয়ার, নিউটন বাই পার মিটার স্কোয়ার আমরা বলতে পারি। আর অথবা প্যাসকেল আমরা বলতে পারি। প্যাসকেল বললেও হবে, নিউটন পার মিটার স্কোয়ার বললেও হবে। ঠিক আছে? 29,400 নিউটন পার মিটার স্কোয়ার। তারা এখানে নিউটন পার মিটার স্কোয়ার বলছে, তোমরা প্যাসকেল বললেও হবে, প্যাসকেল বললেও হবে। তারপর হলো 17। কি বলছে? 17 একটি বস্তুর ক্ষেত্রফল 300 সেন্টিমিটার স্কোয়ার, উচ্চতা 0.1 মিটার। একটি বস্তুর ক্ষেত্রফল 300 সেন্টিমিটার স্কোয়ার, উচ্চতা 0.1 মিটার। উচ্চতা হলো 0.1 মিটার, বর 5 কেজি। এই তিনটে উপাত্ত তোমাকে দেওয়া আছে। কি কি দেওয়া আছে? বস্তুটার ক্ষেত্রফল দেওয়া আছে 300 সেন্টিমিটার স্কোয়ার, আর উচ্চতা দেওয়া আছে 0.1 মিটার, বর দেওয়া আছে। তাহলে বস্তুটিকে পানিতে নিমজ্জিত করা হলে এর ওজন কত হবে? বস্তুটিকে পানিতে নিমজ্জিত করা হলে ওজন কত হবে? তার মানে পানিতে ওজন কত হবে, তাই না?
পানিতে ওজন। তাইলে এখানে আমাদের কি কি দেওয়া আছে, বস্তুর ভর দেওয়া আছে, যে বস্তুর ভর 5.5 কেজি, এই বস্তুর ওজন কত হবে? পাঁচ কেজি ক্ষেত্রফল সেন্টিমিটার স্কোয়ার, মিটার স্কোয়ার হয়ে গেল। উচ্চতা মিটার, ঠিক আছে। তাইলে ভর দেওয়া আছে না, সুতরাং বস্তুর ওজন বস্তুর বাতাসে ওজন, বাতাসে ওজন (5.5 into 9.8) বাতাসের ওজন আমরা নিলাম। বস্তুর ভর যদি 5.5 কেজি হয়, তার বাতাস ওজন কত হবে? 5.5 into 9.8, 53.9 নিউটন। নিউটন বস্তুর বাতাস ওজন, ঠিক আছে। বস্তু ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে না, বস্তুর আয়তন, আয়তন কত হবে? এ হইল 310⁻⁴ মিটার স্কোয়ার, এইচ 0.1 মিটার। তাহলে কত পাইছ? 300 into 10⁻⁻⁴ 3 into 10⁻³ মিটার কিউব তুমি পাইছো। বস্তুর আয়তন কত পাইছ? 3 into 10⁻³ মিটার কিউব। আয়তন পাই গেছ, বাতাস ওজন, ভর কিন্তু আছে, তাই না? তাইলে এখানে অপসারিত তরল ওজন কত হবে? তরল অপসারণ করে বস্তু সমায়তন, তরল অপসারণ করে অপসারিত তরল ওজন বিরোধী বিল আয়তন, বিল আমাদের এইটা 3 into 10⁻³ রো, মানে রোটা কত? পানি, পানি গুণত্ব 1000, 9.8। এখন তুমি হিসাবটা করো, 3 into 10⁻³ into 1000 into 9.8, 29.4। এটা কিন্তু ওজন নিউটন, ঠিক আছে। তাহলে অপসারিত তরল ওজন তুমি পাইছো W2 29.4 নিউটন, বাতাস ওজন W1 mg 53.9 নিউটন। বাতাস ওজন মাইনাস অপসারিত তরল ওজন হলো অপসারিত মানে পানি ওজন, অপসারিত পানি ওজন আর বাতাস ওজন থেকে অপসারিত পানি ওজন তুমি বাদ দিবা, তখন পাইবা পানিতে ওজন, তখন পাবে কি? সুতরাং
বাতাসের ওজন, বাতাসের ওজন মাইনাস অপসারিত তরলের ওজন। বাতাস ওজন পাইছে কত? 53.9 নিউটন মাইনাস অপসারিত তরল ওজন কত পাইছ? 29.4 নিউটন। (24.5 নিউটন। তুমি পানিতে ওজন হলো বাতাস ওজন মাইনাস অপসারিত পানির ওজন, কেরোসিন ওজন, বাতাস ওজন মাইনাস অপসারিত কেরোসিন ওজন, গ্লিসারিন ওজন, বাতাস ওজন মাইনাস গ্লিসারিন অপসারিত গ্লিসারিন ওজন। এভাবে তুমি যে কোনো তরলের ওজন বের করতে পারবা। যেমন পানিতে ওজন আমরা কেন বের করছি? বাতাস ওজন মাইনাস অপসারিত পানি ওজন। তোমার যে বলে কেরোসিন, কেরোসিন ওজন কত হবে? বাতাস ওজন মাইনাস অপসারিত কেরোসিন ওজন, তাই না? যদি বলে গ্লিসারিন ওজন কত হইব? বাতাস ওজন মাইনাস অপসারিত গ্লিসারিন ওজন। এভাবে তুমি যে কোনো তরলের ওজন বের করতে পারবা। তবে বাতাস ওজন আগে হিসাব করতে হবে, বাতাস ওজন mg আগে নিতে হবে। আর অপসারিত তরল ওজন বি রো জি, বি রো হইল তরলের ঘনত্ব, জি হইল 9.8 আর বি হইল আয়তন। বস্তুর আয়তন অবশ্যই নিতে হইব। বস্তুর আয়তন, যেহেতু বস্তুর সমায়তন তরল অপসারণ করতে পারে, বস্তুর সমায়তন তরল অপসারণ করতে পারে, বস্তুর আয়তন নিলেই চলবে। হ্যাঁ, আর বস্তু তরলের ঘনত্ব মানে তো আমরা জানি, পানিতে পানি ঘনত্ব হলে 1000, গ্লিসারিনের ঘনত্ব কত? 1260। তারপরে কেরোসিনের ঘনত্ব কত? 800 কেজি পার মিটার কিউব। এইভাবে প্রতিটি তরলের ঘনত্ব আমাদের জানতে হবে। পানির ঘনত্ব হলে 1000 পার মিটার কিউব, কেরোসিনের ঘনত্ব হলে 800 কেজি পার মিটার কিউব, গ্লিসারিনে 1260 কেজি পার মিটার কিউব। এগুলো আমাদের জানতে হবে। যে আমরা না জানি অপসারিত তরল ওজন বের করতে পারবো না। বি হলো বস্তুর আয়তন, বস্তুর আয়তনটা নিবা। রো মানে তরলের সংশ্লিষ্ট তরলে পানি হলে পানি ঘনত্ব, কেরোসিন হলে কেরোসিন ঘনত্ব, গ্লিসারিন হলে গ্লিসারিনের ঘনত্ব নিবা। ঠিক আছে? জি 9.8 হিসাব করে যত এত হইল অপসারিত তরলের ওজন, অপসারিত তরলের ওজন হলো এত, এটা নিউটন হয়ে যাবে। আর বাতাস ওজন হলো এমজি, বাতাস ওজন কি? এমজি, এমজি কে সেটা হিসাব করবা, এত নিউটন। বাতাস ওজন থেকে অপসারিত তরল ওজন বাদ দিয়ে দিবা, বাদ দিলে যা আসবে এটা হবে পানিতে ওজন। পানি হলে পানিতে ওজন, কেরোসিন হলে কেরোসিন ওজন। এই সিস্টেমে হিসাব করতে পারবে। আশা করি পারবে। সুপ্রশিক্ষিত বৃন্দ, আরেকটা সমস্যা আমরা আলোচনা করে আজকে ক্লাস শেষ করে দেবো। এটা হলো 18 নম্বর। খেলার মাঠে বিজ্ঞান, খেলার মাঠে বিজ্ঞান আমরা করতেছি। 10 কেজি ভরে একটি কাঠ নদীর পানিতে ভেসে সমুদ্রে গেল। একটি কাঠ নদীর পানিতে ভেসে সমুদ্রে গেল। নদীর পানিতে সমুদ্রে গেল। নদীর পানিতে সেটি অর্ধেক ডুবেছিল।
নদীর পানিতে সেটি অর্ধেক ডুবে ছিল। কাঠের ঘনত্ব নির্ণয় করো। কাঠটি সমুদ্রে কতটুকু ডুববে? সমুদ্রে কতটুকু ডুববে? সমুদ্রের পানির ঘনত্ব। টেন টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব। তো সমুদ্রের পানির ঘনত্ব আমাদের দেওয়া আছে 1.03 ইন্টু 10 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব, তার মানে 1030। সমুদ্রের পানি ঘনত্ব 1030। আমরা জানি নদীর পানি ঘনত্ব 1000 আর সমুদ্রের পানি ঘনত্ব কত? 1030। কাঠের ঘনত্ব নির্ণয় করতে হবে। মানে কাঠের বর দেওয়া আছে 10 কেজি বর, ঠিক আছে? তাহলে আমাদের কি দরকার? এটি নদীর পানিতে অর্ধেক ডুবেছিল, নদীর পানিতে অর্ধেক ডুবেছিল। এরা বাতাসের ওজন সমান হাফ অপসারিত তরল ওজন না। W1 বাতাসের ওজন, বাতাসে ওজন W2 B rho G অপসারিত তরল ওজন। বিরোধী হইল অপসারিত তরল ওজন, আর এই যে W1 mg হইল বাতাস ওজন, ঠিক আছে? mg বাতাস ওজন হাফ বিরোধী জি জি বাদ। এটা হইল তোমার নদীর পানি, তাই না? এটা হলো 1000, এটা কত? 1000। আর এখানে বরটা কত? বর পানি বর হলো 10 কেজি, 10 কেজি। দুই ধারে যদি আমরা মানে এগুলি বি বাই 500 b is equal to 10 by 500 02 মিটার কিউব। আয়তন তো মিটার কিউবে বলতে হবে, আয়তন এগুলো ঘনমিটার। তাহলে এক্ষেত্রে বাতাস ওজন অপসারিত আমাদের শর্ত দেওয়া আছে অর্ধেক সে নদীর বাড়িতে ডুবছিল, তার মানে অর্ধেক আমরা দিয়েছি, তাই না? অর্ধেক আমরা দিছি। আর বি রোজ হইল অপসারিত W2 হইল অপসারিত তরল ওজন, আর W1 হইল বাতাস ওজন mg। এটা হলো বি রোজ, অর্ধেক আছে, অর্ধেক আমরা অর্ধেক দিলাম, জি বাদ দিলাম। তাহলে এম হইল 10 কেজি বর, তাই না? এম সমান 10 কেজি। তাইলে এটা মানে এখানে হবে না, দশ কেজি। তো এখন আমাদের আয়তনটা আমরা যদি বর আমরা বসাই দিছি, হাফ তো আছে বি রো, কিন্তু নদীর পানির ঘনত্ব এটা হলো 1000, নদীর পানির ঘনত্ব কত? 1000। তাইলে 2 ভাগ দিলে 500 বি, বি সমান 10 বাই 500।
তার মানে 1/5 0.02 1/5 কত 0.1/5 নাকি মানে 1/50 1/50 0.02 মিটার কিউব। তাই তুমি বস্তুটার আয়তন পাই গেল। বর তো আছে, বরে যদি গণত দিয়ে ভাগ দাও তাইলে বরে আয়তন দিয়া, বর তো আছে 10 কেজি, আয়তন পাইছো, আয়তন দিয়ে ভাগ দিলে তুমি কাঠের গণতটা, বছর ছিল কাঠ, বছর ছিল কি কাঠ, বর তার 10 কেজি, আয়তন আমরা এই মাত্র পাই 0.02 মিটার কিউব। তাহলে বরে আয়তন দিয়ে ভাগ দিলে তার ঘনত্ব পাইবা। এম বাই বি, এম হইল 10 কেজি, বি 0.02 মিটার কিউব। তাহলে 10 এর 0.02 দিয়ে ভাগ দাও, 500 কেজি পার মিটার কিউব। কি হলো আমাদের কাঠের ঘনত্ব, কাঠের ঘনত্ব পাইছি 500 কেজি পার মিটার কিউব। কেজি আছে উপরে, উপরে নিচে আছে মিটার কিউব আমরা দিলাম। তুমি এটাকে এভাবে লিখতে পারবা 500 কেজি, এইভাবে তুমি লিখতে পারবা। নিচে তাহলে ইনভার্স হয়, নিচে তাহলে কি হয় ইনভার্স, এভাবে লিখলেও হবে, এভাবে লিখলেও হবে। তাহলে কাঠের ঘনত্ব তুমি পাই গেলা। সমুদ্রে কতটুকু ডুববে, সমুদ্রে কতটুকু ডুববে আমরা এসে বলবো। বিরোজি, বিরোজি, জি বাদ দিলাম। এগুলো মানে নদীর পানি, এগুলো সমুদ্রের পানি। তখন ρ1/ρ2 আনলাম, b2/b1, দেখো তো ঠিক আছে নি? কোন করলে b1 ρ1, b1 ρ1 সমান b2 ρ2, জি তো বাজে, ঠিক আছে। তাই না, b2 b1 ρ1 ρ2, হলো নদীর পানি, নদীর পানি না 1000, আর হলো সমুদ্রের পানি 1030, 100%, ঠিক আছে। হিসাব করো, পার্সেন্টেজ আমরা নিয়ে গেলাম।
সরি, এটা কি এই যে এটা মানে এর বলছে কাঠটি সমুদ্রে কতটুকু ডুববে, এটা কিন্তু কাঠের ঘনত্ব কত 1000 নাকি 500? কাঠের ঘনত্ব আমরা পাইছি কত 500। সমুদ্রের পানিতে কাঠটি কতটুকু ডুবে, এটা কিন্তু কাঠের ঘনত্ব, তাই না? আর ইন্টু কতটুকু ডুবে আমরা পার্সেন্টেজ নিয়েছি। আর এটা কিন্তু সমুদ্রের পানি ঘনত্ব, এটা 1030। বুঝছো আশা করি? তাহলে আমাদের কত আসবে 500 ইন্টু 100 বা 18.54%। কাঠের যে টুকরাটা এটা 8.54% ডুবে। আমি কিন্তু এখানে এই যে এই যে ঘনত্ব, এটা কার ঘনত্ব? এটা পানি না, এটা কাঠটি সমুদ্রের কতটুকু ডুববে। কাঠের ঘনত্ব কিন্তু আমরা পাইছি 500। কত পাইছি? 500। তাহলে 500 নিতে হবে না, ইন্টু 100% আমরা হিসাব করতেছি। আর সমুদ্রে, এটা হলো সমুদ্রের পানি, কাঠটি সমুদ্রে কতটুকু ডুববে। সমুদ্রের পানি ঘনত্ব হলে 1030, আমরা 8.54% কিন্তু সমুদ্রের পানিতে এটা ডুববে, তাই না? ডুববে 8.54% কাঠটা ডুববে। ঠিক আছে, এই সমস্যা আমি মনে করি অনেক ইম্পর্টেন্ট, প্রতিটি সমস্যা ইম্পর্টেন্ট। তোমরা এগুলো ব্যাখ্যা করে যাইবা, বুঝে যাইবা, মুখস্থ করে গেলে কোনো লাভ হবে না, মনে থাকবে না। অবশ্যই এগুলো অনুধাবন করে যেতে হবে, ঠিক আছে? প্রত্যেকে আমরা আবারও এই পর্যন্তই। আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।